আমেরিকা নিয়ে কথা বলছিলাম, কিন্তু ইসরায়েলের অবস্থাও আমরা যতটুকু জানি, বিভিন্ন প্রতিবেদন দেখছি, সেখানে অবস্থা খুব ভালো না। তারাও রাস্তায় নামছে, তারা খুব দ্রুত চাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ করা হোক। আমি একটু প্রতিবেদনের কিছু অংশ উল্লেখ করতে চাই। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর জীবনযাত্রার ব্যয় বেড়েছে ইসরায়েলিদের, ক্রমেই বাড়ছে মূল্যস্ফীতি, জ্বালানির মূল্য, খাবারের দাম, পরিবহন খরচ সবই বেড়েছে। সঙ্গে বিঘ্ন ঘটছে বাণিজ্যে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইসরায়েলিদের দিন রাতের অধিকাংশ সময় থাকতে হচ্ছে বাংকারে, যা তাদের উৎপাদন কমিয়ে ভোগ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন ব্যাহত হওয়া ও কাজ করতে না পারায় কমে যাচ্ছে ইসরায়েলিদের আয়, এর বিপরীতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এছাড়া যুদ্ধ চালাতে গিয়ে প্রতি সপ্তাহে ইসরায়েলের $300 কোটি বেশি খরচ হচ্ছে। আরেকটি প্রতিবেদন, টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানা যায়, গাজা সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে 2023-24 সালে প্রায় 1 লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। অথচ ইসরায়েলের মোট নাগরিকের সংখ্যা মাত্র 1 কোটি। এদের মধ্যে আবার অনেকে অন্য দেশে থাকেন। ইসরায়েল সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। আপনি যখন বলছিলেন তখন আমার আহমদ সাফার কথা মনে পড়লো আর কি। আহমদ সাফা তার লেখাতে 72 থেকে 75-এর সময়ের ওই সময়টা নিয়ে লিখছে আর কি, যে আওয়ামী লীগ যখন ওঠে তখন সে নিজ দায়িত্বে একা একা ওঠে, আর বামপন্থীদের বুদ্ধিতে যখন সে ডোবে তখন সে পুরোটা মিলায় ডোবে আর কি। আপনি দেখবেন এই যে শেখ মুজিবকে দিয়ে বাকশাল করাইলো কিন্তু বামপন্থীরা, সিপিবি। 75-এ কিন্তু সবাই ডুবছে। এই সিপিবি আবার জিয়াউর রহমানের উপরে ভর করছিল, তারও অ্যাডভাইজার হয়েছে। খাল কাটা খনন কর্মসূচি টসূচি দিল কিন্তু সিপিবির বামপন্থীদের আইডিয়া, চায়না থেকে বিভিন্ন বাম আইডিয়া থেকে নিয়েছে। এবারও দেখেন হাসিনা যে ডুবছে, ইনু মেনন টেনন সহ সব মিলে ডুবছে। ইসরায়েলের অবস্থা হয়েছে যে সে কিন্তু একটা স্বাধীন দেশ না, সে হচ্ছে পশ্চিমের একটা ভ্যাসেল স্টেট। মানে তার ভেসে থাকার শর্ত হচ্ছে ওয়াশিংটন এবং ইউরোপ ভেসে থাকার উপরে, তার ডুবে যাওয়ার শর্ত হচ্ছে একই শর্ত, তার নিজস্ব কোনো ইকোনমি নাই। আমি ওই অঞ্চলটা গেছি, আমি জেরুজালেমে গিয়েছি। তো খুবই মানে মানে একটা মরুভূমি, একটা ড্রাই ল্যান্ড, পানি নাই, নদী নাই, আপনার খুবই একটা মানে কখনোই খুবই রোমান্টিক জায়গা না, মানে আপনি শুনলে হ্যাঁ মানে যতটুকু রোমান্টিক মনে হয় আর কি, যেটা হলিল্যান্ড। হ্যাঁ, এটা মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গা, দ্বিতীয় কেবলা এখানে, প্রথম কেবলা এখানে ছিল জেরুজালেমে, কোরআনেও এটার ব্যাপারে আসছে। কিন্তু থাকার জন্য, বাস করবার জন্য 2026 সালে এটা খুব রোমান্টিক জায়গা না, খুবই একটা আনহেলদি একটা জায়গা বলতে পারেন আর কি, যেখানে সব কিছুতেই প্রচুর স্ট্রাগল করতে হয়। শস্য হয় না, ফসল হয় না, সব কিছু মিলায় আর কি, বৃষ্টি হয় না। তো এরকম একটা জায়গা, এবং অভিশপ্ত জায়গাও আছে আর কি। আপনার যে কওমে লুত আলাইহিস সালামের কওমকে, যেটাকে আমরা এখন ডেড সি বলি, যে পুরো অঞ্চলটাকে নিয়ে আপনার উল্টে দিয়েছিল ফেরেশতারা, সেই কওমে লুতের যে জায়গাটা ডেড সি, এই সব কিছু মিলায় এই জায়গাটাকে তারা থাকার জন্য বেছে নিয়েছে কেন? কিছু মিথ্যা ডক্ট্রিনাল জায়গা থেকে। এবং খ্রিশ্চান, এভাঞ্জেলিক্যাল খ্রিশ্চান আছে আমেরিকাতে, যারা বিশ্বাস করে যে জিসাস ফিরে আসার শর্ত হচ্ছে ওইখানে আগে মেসায়া যাকে বলে ইসরায়েলিরা, ইহুদিরা, তাকে ফিরে আসতে হবে, তাকে মারবার জন্য হচ্ছে যিশু ফিরে আসবে। এই কারণে দেখবেন আমেরিকাতে একটা বিশাল সাপোর্ট বেজ আছে খ্রিশ্চান নেটওয়ার্কের মধ্যে, যারা চায় ইসরায়েল রাষ্ট্র এক্সপিডাইট করুক। এটা বেঁচে থাকার শর্ত হচ্ছে তাদের আবার রিলিজিয়াস শর্ত। এই জন্য দেখবেন যে ট্রাম্পের ওখানে দেখছেন কিনা যে সব ধর্মীয় পাদ্রীরা গিয়ে, যে দেখেছি, এটা আমরা একদিন আলোচনা করছিলাম, সেটা ট্রাম্পের ধর্মযুদ্ধ, সব ধর্ম যাজকরা ওখানে গিয়ে তার মাথায় কাঁধে হাত বুলায় দিচ্ছে। এখন ট্রাম্প যদি নবী হয়, এই নবীর জন্য ভেবেছিলাম যে এটা ফেক বোধহয় বা এআই দিয়ে করা, পরে জেনুইন। হ্যাঁ, তো ট্রাম্পকে নবী, সে নিজেকে নবী দাবি করতেছে, মেসায়ার মতো দাবি করে, বাইবেল হাতে নিয়ে তাকে আমেরিকাকে আবার গ্রেট অ্যাগেন করবার যে সেভিয়ার, মানে মানে মুক্তিদূত, তার জন্য আবার দোয়া করা লাগতেছে। মানে বেচারা কি ভণ্ড নবীর অবস্থায় আছে চিন্তা করেন, যে নিজের দোয়া নিজে করতে পারতেছে না। তো এই জন্য আমি বোধ করতেছি ইসরায়েলের নিজ শক্তিতে বেঁচে থাকার কোনো সামর্থ্য, ম্যাটেরিয়ালস ওই ভূখণ্ডে তার নাই। চারপাশে 350 মিলিয়ন মুসলিম, 35 কোটির উপরে মুসলমান আছে ওইখানে, এবং সে একটা হস্টাইল টেরিটরিতে থাকে, দখল করা জমি, ল্যান্ড অর্থনীতিকে সাপোর্ট করে না। আমরা পশ্চিমে দেখেছি, সাকিব ভাই জানবেন,
সে পশ্চিমের প্রত্যেকটা দেশের ইকোনমির সাথে তার ইকোনমিকে ট্যাগ করে ফেলছে। যেমন সে ওখানে খুবই হাই এক্সপেন্সে একটা বেগুন প্রডিউস করবে, যেই বেগুনটা বাংলাদেশে অথবা মেডিটেরিয়ান ল্যান্ডে যদি প্রডিউস করে অনেক কম হবে, সেটা ইটালি থেকে না নিয়ে ইসরায়েল থেকে আনবে। এবং আলাদা ইসরায়েলি আপনার মানে আছে, শেলফ আছে, ইসরায়েল থেকে আসা প্রোডাক্টের শেলফ। পরিকল্পিতভাবে তার ইকোনমিকে এভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তার ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে হাজারে হাজারে স্কলারশিপ দিয়ে ইউরোপ আমেরিকার বড় ইউনিভার্সিটিগুলোতে নেওয়া হচ্ছে, হাইটেক জব দেওয়া হচ্ছে, ট্রেন করে আনা হচ্ছে। তো এইরকম একটা অতি ডিপেন্ডেন্ট ইকোনমি আপনার স্ট্যান্ড অ্যালোন সার্ভাইভ করতে পারবে না। এই জন্য ইসরায়েল রাষ্ট্র সার্ভাইভ করবার নিজস্ব কোনো যৌক্তিকতা কারণে কোনো কারণ নাই আর কি। এটা হচ্ছে ওই যে ভারত রাষ্ট্রের মতো আর কি, দেখবেন যে ভারত সার্ভাইভ করার মতো কোনো দেশ না। এই ব্যাপারে কিন্তু আপনার 40s প্রচুর আলোচনা হচ্ছিল ব্রিটিশদের সাথে, যে রাষ্ট্র তোমরা চাচ্ছ নেহেরু এবং কংগ্রেসের সাথে, এই রাষ্ট্র সার্ভাইভ করবে না। এখানকার যে কাস্ট সিস্টেম আছে, এখানে ধর্মীয় যে বিভেদ আছে, এই বিভেদের কারণে ভারত রাষ্ট্র সার্ভাইভ করবে না। তো এই বাস্তবতায় আমি বোধ করছি যে ইসরায়েলটা অটোমেটিকলি আপনার ইউরোপ এবং আমেরিকার সাথে ধসে পড়ে যাবে। তার একসময় বস ছিল হচ্ছে লন্ডন এবং ব্রাসেলস, ইউরোপ ছিল, এখন তার বস পরিবর্তন হয়ে আটলান্টিকের ওই পারে চলে গেছে। এবং এই পুরো প্রকল্পকে টিকিয়ে রাখবার জন্য যে ফেক ইকোনমি দরকার ছিল, এইটা ওয়াশিংটনের জায়গা থেকে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আপনি শ্যাডো থেকে এই দেশ আর বাঁচায় রাখতে পারবেন না। আমেরিকাতে কংগ্রেসের আইন পর্যন্ত আছে, ইসরায়েলের অর্থনীতি, ডিফেন্স, মিলিটারি, হাবি জাবি, এটা বাঁচায় রাখাটা আমেরিকার দায়িত্ব, এই মর্মে আইন আছে। যেভাবে শেখ মুজিবের প্রত্যেক পরিবারের সদস্যদেরকে বাঁচায় রাখার জন্য আমাদের উপর একটা আইন চাপায় দিয়েছে না, যে আমার ট্যাক্স পেয়ারদের টাকায় একটা ফ্যাসিস্ট ফ্যামিলিকে আমি বাঁচায় রাখবো। ঠিক এক্স্যাক্টলি ওইরকম একটা রিয়েলিটি এখানে এক্সিস্ট করতেছে, যে ইসরায়েল রাষ্ট্রকে বাঁচায় রাখার দায়িত্ব হচ্ছে আমেরিকান ট্যাক্স পেয়ারদের। এবার আপনি মানি ফ্লো দেখেন, গত এই গাজার যুদ্ধের সময় বিলিয়নস অফ ডলার তাকে সাহায্য নিতে হয়েছে আমেরিকা থেকে, এবং এটা এই আকারে যায় যেটা কংগ্রেসে পর্যন্ত আলোচনা হয় না। আপনি জানবেন যে সাকিব ভাই জানবেন যে কংগ্রেসে যে কোনো দেশে এইড দেওয়ার জন্য কিন্তু আপনার সিনেট কমিটি আছে, কমিটিতে ওখানে অ্যাপ্রুভাল লাগে। শুধু ইসরায়েলের ক্ষেত্রে এই এইড নিয়ে ক্রস পার্টি কনসেনসাস আছে, কোনো আলোচনা করবার দরকার নাই। যখনই প্রয়োজন মনে করা হবে প্রেসিডেন্ট আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে টাকাটা পাঠায় দিবে। তো এইভাবে ভিক্ষা দিয়ে, এবং আমেরিকার টাকার সোর্স কোথায়? কাগজ তো এগুলো, এই যে ডলার পাঠাচ্ছে ইসরায়েলে, এই ডলারটা কোথায়? এটা তো এক্সিস্ট করে না। তার এই ডলারের এগেনস্টে তার 40 ট্রিলিয়ন ডেট, তার জিডিপির 100%। আমেরিকার জিডিপির 100% হচ্ছে ডেট। তুলে এইরকম একটা ডেট বেজ ইকোনমি কাগজ ছাপায় আর একটা দেশকে বাঁচায় রাখবে, মানে এটা অবস্থাটা এমন হয়েছে যে আপনি এত মুমূর্ষ, আপনার শরীরে রক্ত নাই, তারপরও আপনি রক্ত দান করছেন আর একজনকে, যেটা আপনি আইনগতভাবে বাধ্য ওই রক্তটা দিতে। এইরকম একটা অর্থনীতির জালে হচ্ছে এখন পশ্চিমারা ফেসে গেছে, এবং এই ফেসে যাওয়াটা বেশি দিন সার্ভাইভ করবে না। ইউরোপ আমেরিকাতে জুইশদেরকে পারসিকিউট করার কিন্তু 1000 বছর ইতিহাস আছে। তারা যে পরিমাণ মেরেছে, তাদেরকে হত্যা করেছে, জেনোসাইড করেছে, জাহাজ ভর্তি করে ইহুদিদেরকে আটলান্টিকে ভাসায় দিছে, ডুবায় দিছে। এই ঘটনাটা আবার ফিরে আসবে, কারণ ইহুদি বিদ্বেষ, যেটাকে সোকল অ্যান্টিসেমিটিজম বলছে, জেনুইনলি বাড়তেছে সমাজের ভিতরে। তারা যে ব্যাড ইনফ্লুয়েন্স করতেছে, যেটা গত শতাব্দীতে 1930s 20s জার্মানিতে তারা যে দুষ্টামিগুলো করতো, ঋণ, সুদ, ব্যাংকিং ইন্ডাস্ট্রির মাধ্যমে, মানে ঘরে ঘরে জার্মানির এসালম তৈরি করেছিল। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওই জুইশ ব্যাংকারদের কাছে জিম্মি হয়ে গিয়েছিল, ক্ষোভ দানা বেঁধে গিয়েছিল, যেটাকে হিটলার অ্যাবিউজ করছে একটা ফ্যাসিস্ট জায়গা থেকে চিন্তা করে। তো এই জন্য এই যে অর্থনীতির যে বাস্তবতা দেখছেন না, মানে শুধু তো আপনি বলছেন যে পালাচ্ছে, ইসরায়েল ইতিমধ্যে বার করে দিয়েছে কোনো ডাক্তার, নার্স, টিচার তারা কেউ দেশ ছেড়ে যেতে পারবে না। ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়েছে। এনএইচএসে দেখলাম আপনার ইংল্যান্ডে যে হাজার হাজার ডক্টর, নার্স ইসরায়েল থেকে অ্যাপ্লাই করেছে এখানে চাকরির জন্য, এবং ইসরায়েল এম্বার্গো দিয়ে দিয়েছে, তারা দেশ ছাড়তে পারবে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই পরিমাণ লোক, এবং ইসরায়েলের অলমোস্ট সবাই ডুয়েল সিটিজেন, তারা ইউরোপের কোনো না কোনো দেশের নাগরিক। তো সেই জায়গাতে যদি এই পেশাজীবীরা দেশ ছেড়ে চলে যায়, তাহলে আপনার দেশ কলাপস করবে তো আর কি। তো সেখানে এই বাস্তবতাটা আরও দিনে দিনে আরও বেশি প্রকট হবে, এটা আরও বেশি মানে পরিষ্কার দেখা যাবে আর কি।